মুভির নাম ব্যাচেলার মালি। সব বিষয় সব সময় রাগ করলে আগে গিয়ে নিজেদের যে কী ক্ষতি হয়, যেনারা এই মুভিটি বানিয়েছেন পুরো একটা বাস্তবতার চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। আপনার যদি অতিরিক্ত রাগ থাকে তাহলে এই মুভিটি আপনার জন্য। বিশ্বাস করুন, এই মুভিটি আপনি দেখলেই বুঝতে পারবেন রাগ কতটা ক্ষতি করতে পারে আমাদের জীবনে। আর এই মুভিটি পুরো সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে, যা কিনা এই সমাজে এই ঘটনাগুলো এখনও ঘটে আসছে। আমাদের জীবনে আজ হোক কিংবা কাল ভবিষ্যতে কতটা ক্ষতি করতে পারে এই রাগ, এই মুভিটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন আর দেরি না করে এই মুভিটি এবার শুরু করি। মুভির সিন শুরু হয় 2005 সালে, যেখানে একটি থমে মন্দিরের মাইক বাজছে আর তার আওয়াজ সহ্য করতে না পেরে এই ছেলেটি এমন ছটফট করছে। আর এই ছেলেটির নাম হলো মালি। মালি রেগে উঠে বাইরে বেরিয়ে এসে এইভাবে থম থেকে মাইকটাকে ছিঁড়ে একেবারে রাস্তায় ফেলে দেয়। এরপর মালি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার মা এসে বলে, মালি, বৃষ্টিতে ভিজে গিয়ে পাশের বাড়ির দেওয়ালটা যে কোনো সময় পড়ে যেতে পারে, তো ওটাকে জলদি সারাতে হবে। মালি বলে, দেওয়ালটা তো এখনো পড়েনি, তো ওই বিষয় নিয়ে সে পরে ভেবে দেখবে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। রাস্তায় যাওয়ার সময় কয়েকটি ছেলে অনাথ বাচ্চাদের জন্য মালির কাছে ডোনেশনের জন্য পয়সা চাইলে মালি উল্টে তাদের পুরো ডোনেশনের বক্সটাই নিয়ে নেয়। আরে তোরা কাকে আটকেছিস? 1 টাকা তো তোদের দিল না, উল্টে তোদের 10 টাকা নিয়ে নিল। এরপর মালি যেখানে কাজ করে সেখানে চলে আসে। এসেই সে ডোনেশনের বক্সটা রেখেই তার কাজে লেগে পড়ে। মালি মূলত বস্তা সেলাইয়ের কাজ করত। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। কাজ শেষ করে সেই ছাইপাশ দোকানে চলে এসেছে মালি। কোন দোকানের কথা বলছি আপনারা তো বুঝতে পেরেছেন। তো এসেই ছাইপাশ কিনে ওই দোকানে টেবিলে বসে খাচ্ছে, তখন মালি টয়লেট পেয়ে যায়। আর টয়লেট করতে মালি তার টেবিলটা ছেড়ে উঠে যায়। আর এর ফাঁকে অন্য লোকরা এসে মালির টেবিলে বসে পড়ে। এর কিছুক্ষণ পর মালি টয়লেট সেরে বেরিয়ে এসে দেখে তার টেবিলে অন্য লোকরা বসে ওই ছাইপাশগুলো খাচ্ছে। তখন মালি বলে, এখন আমার খাওয়া শেষ হয়নি, আমাকে না জিজ্ঞাসা করে আমার পারমিশন না নিয়ে আমার টেবিলে বসেছো কেন? তখন তারা বলে, এই টেবিলটি ফাঁকা ছিল তার জন্য বসেছি, আর তুই এমন চিল্লাস না, আমরা এখান থেকে উঠবো না, কি করবি করে নে যা। আর কি, এটা শোনার পর মালির মটকা টটকা দুটো গরম হয়ে যায় আর এদেরকে খুব ভালো মতন করে পেটাতে শুরু করে। এর কিছুক্ষণ পর সবাইকে মেরে ছুড়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে বাইরে। এসেই সেই টাল অবস্থায় বাইকে উঠে বাইক স্টার্ট দেওয়ার সময় একেবারে রাস্তায় থুবড়ে পড়ে যায় মালি। এবার আপনাদেরকে একটা কথা বলি, এই মুভিটিতে এবার থেকে কিছু সিন বর্তমান থেকে অতীতে যাবে, আবার অতীত থেকে ফিরে বর্তমানে আসবে। একটু বলবো না, পুরো মুভিটাই ঘোরানো পেঁচানো। তো আপনার বোঝার অর্থে একটু ভালো করে এক্সপ্লেন করেছি, লাস্ট পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। এবার সিন চলে আসে অতীতে 1985 সালে। এই যে কাকুকে দেখতে পাচ্ছেন খবর কাগজ পড়ছে, তো ইনার নাম হলো ব্যাচেলার সত্যনারায়ণ, মালির বাবা। কাকু খবর কাগজ পড়ছিল, তাতে দেখতে পায় মালি স্কুলের মধ্যে তো টপ করেছে এবং জেলার মধ্যেও প্রথম হয়েছে। এটা দেখার পর আশেপাশে থাকা সব লোকজনকে ডেকে বলছে, এই দেখো আমার ছেলে জেলার মধ্যে প্রথম হয়েছে। তখনই সেখানে চলে আসে মালি। মালির বয়স অনেক কম ছিল, প্রায় আনুমানিক 20 বছর পিছনের অতীতে চলে এসেছি আমরা। মালি এইভাবে ছুটে এসে বলছে, কি হয়েছে বাবা, তুমি এমন আনন্দে লাফাচ্ছ কেন? তখন সত্যনারায়ণ বলে, আরে তুই জানিস না তুই জেলার মধ্যে প্রথম হয়েছিস? এই বলে মালিকে কোলে করে নিয়ে ঘোরাতে থাকে। এরপর মালির বাবা মালিকে নিয়ে একটা ফটোগ্রাফারের কাছে আসে। এর কারণ হলো ওই যে খবর কাগজে মালির ছবিটা বের হয়েছিল তেমন একটা ভালো হয়নি, তার জন্য ফটোগ্রাফারের কাছে নিয়ে এসেছে মালিকে একটা ভালো ছবি তোলার জন্য। তো সত্যনারায়ণ মালির কাছে এসে গলার মালাটাকে বের করে দিয়ে বলে, এই তো এবার ঠিকঠাক লাগছে, পারফেক্ট লাগছে। ফটোগ্রাফারকে বলে, এ ভাই এবার তুমি একটা ফটো তোলো। তখনই পিছন থেকে মালি বলে, বাবা তুমিও আসো না, একসঙ্গে দুজনে মিলে ফটো তুলবো। তখন কাকু বলে, আরে আমি কেন, তুই জেলার প্রথম হচ্ছিস, তোর একটা ভালো করে ফটো তুলতে এসেছি। মালি বলে, বাবা তুমি বোঝো না কেন, তুমি আমার সঙ্গে ফটো তুললে আমার অনেক ভালো লাগবে। আর কি, এতবার ছেলে জোর করায় কাকু বসে পড়ে ফটো তুলতে। তো দুজনে একটা ভালো করে ফটো তোলে। মোট কথা হলো মালির বাবা যেমন মালিকে অনেক কেয়ার করতো এবং অনেক ভালোবাসতো, এদিকে মালিও তার বাবাকে যেমন ভালোবাসতো তেমন সম্মানও করতো। কিন্তু এত সুখ আর মালির কপালে সয় না। পুরোপুরি মালির জীবনটাকে বদলাতে কিংবা পাল্টে দিতে একটা মোড় আসে। পরের দিন
সত্যনারায়ণের বাবা ব্যাচেলর নাগেন্দ্রের কাছে এসে এক মহিলা বলছে, আপনার ছেলে এখন আমার সঙ্গে সংসার করছে, এ ব্যাপারে পুরো গ্রাম জানে, কিন্তু আপনাকে বললে কিছুতেই মানতে চান না আপনি। এই যে আমি আপনার ছেলের দ্বিতীয় বউ, আর আমাকে সমস্ত অধিকার থেকে আপনি আমায় বঞ্চিত করছেন। এই ছোট শিশুটি যেদিন বড় হবে, তার বাবা, তার পরিবার সমস্ত অধিকার চাইবে, তখন আমি তাকে কি জবাব দেব? আসলে আপনি কিছুতেই এইটা বুঝতে পারছেন না, এই যে এই মহিলা কার আবার দ্বিতীয় বউ, এই যে কাকু সত্যনারায়ণ, তো এই মহিলা এই কাকুরই কথা এতক্ষণ বলছে। মেন ব্যাপারটা হলো, এই যে কাকুর স্ত্রী এবং মালির মতন এত বড় ছেলে থাকা সত্ত্বেও পাশের গ্রামে আর এক মহিলাকে বিয়ে করেছে এবং তাদের একটা বাচ্চাও আছে। তো এই মহিলা দাদুকে বলে, আপনি যখন আমাকে কোনো অধিকার দেবেন না, তাহলে আমি বেঁচে থাকবো কেন? এই কুয়োতে আজকে ঝাঁপ দিয়ে প্রাণ দেব। এই বলে এগিয়ে যায় কুয়োর দিকে। এটা দেখে সত্যনারায়ণ তার দ্বিতীয় স্ত্রীকে আটকাতে যাবে, পাশ থেকে ওই দাদু বলে, এই সব মরার অভিনয়গুলো অন্য কোথাও দেখিও, এখন এখান থেকে চলে যাও। এরপর দাদু তার ছেলেকে বলে, দেখো নারায়ণ, যদি তুমি এই বউর সঙ্গে থাকতে চাও তাহলে তোমাকে এই ঘরের বাইরে গিয়ে থাকতে হবে, আর যদি তুমি আমার আসল বউ মালের বাবা হয়ে থাকতে চাও তাহলে তুমি এখানে থাকতে পারবে। আর এর কিছুক্ষণ পর দেখি সত্যনারায়ণ মালি সহ তার স্ত্রী বাবাকে ছেড়ে ওই মহিলার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই মালি পুরো মেরে যায় তার বাবার এমন সিদ্ধান্ত দেখে। মালি এতটা ক্ষিপ্ত হয়ে যায়, প্রথমে তার আর তার বাবার ছবিটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর কিছু সময়ের পরে দেখি এই যে মেয়েটি মালিকে খাইয়ে দিচ্ছে, এ হলো মালির ঝিয়ারি, নাম হলো রাজ্যাম। তো খাইয়ে দিচ্ছে আর বলছে, কাকু এত রাগ করলে আর কি জীবনে চলা যায়? মালি বলে, এরকম বাবা আমার দরকার নেই, কোনো কিছু ভাবলো না, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এরপর থেকেই আমার জীবনে কোনো বাবার চিহ্নই থাকবে না। পরের দিন মালি স্কুলে আসে, তো মালি সহ তার বন্ধুরা সব মাঠে বসেছে। তখনই তাদের মধ্যে একটা বন্ধু জোর করে মালিকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করে, আর সেই সময় স্যারের হাতে ধরা পড়ে যায়। প্রিন্সিপাল মালিকে মেরে ধমকে বলছে, বল এগুলো খাওয়ার সাহস কী করে হয় তোমার? কয়েকদিন পরে তোমার মতো আরও কয়েকটি ছেলে এসব খেতে শুরু করবে। তোমার বাবা তোমাকে কি না বানাতে চেয়েছিল, আর তুমি তো অধঃপতনে যাচ্ছ, এতে কোনো ক্ষমা হয় না। এরপর থেকে স্কুলে আসতে হলে তোমাকে তোমার বাবাকে নিয়ে আসতে হবে। আর মালি তার বাবার কথা শুনে কেমন যেন হয়ে যায় আর বলে, কোনো বাবা ডাবা আসবে না, যা বলবে আমাকে বলো, সরাসরি আমি শুনবো। প্রিন্সিপাল মালির এমন ব্যবহার দেখে বলে, এবার তোমাকে স্কুল থেকে বার করেই দেব। তখনই মালি বলে, এসব ভয় দেখাচ্ছ কাকে? দেওয়ার হলে এক্ষুনি বার করে দাও না। এরপর মালিকে প্রিন্সিপাল টিসি দিয়ে দেয়, আবারও বলে, তুমি যদি তোমার বাবাকে নিয়ে আসো তাহলে আমি টিসি ফর্মটাকে ক্যান্সেল করিয়ে দেব। কিন্তু মালি এসব কথায় কোনো কানই দেয় না, আর এইভাবে প্রিন্সিপালের সামনে টিসি ফর্মটাকে এইভাবে ছিঁড়ে একদম মুখের সামনে ফেলে দিয়ে চলে আসে। এই টিসি পাওয়ার পর থেকেই মালি কোনো স্কুল কিংবা কলেজে আর কোনোদিনও পড়তে পারবে না। তো মালি সিদ্ধান্ত নেয় তার বাড়িতে যে ট্র্যাক্টরটি আছে সেটা চালাবে এবং যা ইনকাম হবে তা দিয়ে তার সংসার চালাবে। ট্র্যাক্টরটি গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকটি ছাগল ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে যায়, আর ওখানে ওই ছাগলগুলো মারা যায়। আর এদিকে ছাগলের মালিক এসব দেখে গ্রাম সহ তার বাবাকে ডেকে আনে এবং মালির নামে নালিশ করতে থাকে। কিন্তু এদিকে মালি এদেরকে কোনো পাত্তাই দেয় না আর বলে, ছাগলকে বেঁধে রাখতে শেখো, না হলে রাস্তায় এলে আমার হাতে মরবে। এই বলে তার বাবার সামনেই সিগারেট ধরিয়ে খেতে খেতে এখান থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই মালি যত রকমের নেশা আছে তাতে ডুবে যেতে থাকে। এমনই একদিন তার বন্ধুরা মিলে ওখানেও নিয়ে যায়। এরকম করতে করতে সিন চলে আসে 1985 সালে, আর এগুলোর মধ্য দিয়ে মালির জীবনটাও ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আর এদিকে যেমন তার ছেলের কথা ভেবে একাকিমা কষ্ট পাচ্ছে, ঠিক সেম এপাশেও কাকুও তেমন কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু আর করতে পারছে না, এখন অনেক দেরি হয়ে গেছে। আর চলার পথে কোনো ছোট ছোট বিষয় নিয়ে সামনের লোকের সঙ্গে মারামারি লেগে যেত। তো এমনই একদিন মারামারি লেগে গেছে মেলাতে, সেখানে অবস্থা সামলাতে পুলিশ এসে এদেরকে সামলায়। তো এই পুলিশকে চিনে রাখবেন, নাম হলো লক্ষ্মী নারায়ণ। আচ্ছা,
এই মালির ঝিয়ারির কথা মনে আছে? রাজ্জাম তো ওই দিন যে খাইয়ে দিচ্ছিল মালিকে, তো ওই রাজ্জাম তো এখন বড় হয়ে গেছে আর রাজ্জামকে পাত্রপক্ষ দেখতে এসেছে। মেয়েকে দেখে ছেলে তো বেশ পছন্দ হয়েছে। সেই সময় রাজ্জামের বাড়িতে মালি এলে রাজ্জাম মালির হাতে ব্যান্ডেজ দেখে এখান থেকে ছুটে যায় মালির কাছে। তখন পাত্র ছেলে তো এটা দেখে ভাবে এই ছেলেটি মনে হয় তার আর বিয়ে হতে দিল না। তখন রাজ্জাম বলে, কাকু তুমি এতটা চোট কিভাবে পেলে? এটা বলতেই পাত্র ছেলে বলে, ও কাকু বলল, এর মানে মেয়ে যদি বিয়েতে রাজি হয় তাহলে আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। এদিকে রাজিয়া মালিকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, কাকু আমি এই বিয়েতে। মালি বলে, কি হয়েছে? ছেলে পছন্দ হয়নি? বল, তুই না চাইলে কোনো কথা আগে এগোবে না, তাদেরকে চলে যেতে বলবো। রাজ্জাম বলে, না কাকু আসলে আমার ছেলেকে পছন্দ। আর কি, এরা সবাই রাজি, বিয়েও ঠিক হয়ে যায়। আর বিয়ের দিন চলে আসে, ছেলে বিয়েতে বসেছে। ছেলে জামা কাপড় দোকান থাকায় বিয়েতে বসেই এইভাবে দোকানের কিছু জিনিসপত্র এনে মণ্ডপের সামনে লোকজনকে বিক্রি করতে থাকে। আর পুরোহিত এসব দেখে বলে, তুমি বিয়ে করতে এসেছো না দোকানে সব জিনিসপত্র বিক্রি করতে এসেছো? ছেলে বলে, সব সময় যে খরিদ্দারকে দোকানে আসতে হবে এমনটা নয়, মাঝে মধ্যেই ব্যবসার জন্য দোকানদারকে খরিদ্দার কাছে যেতে হয়, না হলে ব্যবসা চলবে কি করে, বাড়বে কি করে, উন্নতি হবে কি করে? ছেলের মুখ থেকে এমন কথা শুনে পুরোহিত পুরো অবাক হয়ে যায়। গাড়ি থেকে বের হওয়া এই লোকটির নাম হলো রাজু। এনাকে চিনে রাখবেন, এরপরে যে সিনগুলো আসছে এনার মুখটা দেখতে পাবেন। তো ইনি হলেন একজন ব্যবসায়ী। তো এখানে এসেছে বরকনেকে আশীর্বাদ করে। আর অন্য পাশে গেলে দেখি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের খেতে আসা সবাইকে মালিক খেতে দিচ্ছে। আর তখনই লাড্ডু দেওয়ার সময় একটা পাতা খালি রেখে পরের পাতাতে লাড্ডু দিতে যায়। ওই যে একটা পাতাতে লাড্ডু দেয়নি, ওখান থেকে একটা মেয়ে বলছে, ও ছেলে তুমি আমাকে লাড্ডু দাওনি কেন? আর তখনই মালি রেগে ছুটে এসে কলা পাতাতে থাকা জল ঝেড়ে বলে, এই জলে লাড্ডু দিয়ে দেবো নাকি? পাশে পাতাতে দুটো লাড্ডু রেখেছি, দেখতে পাওনি? তোমাকে হাতে তুলে খাইয়ে দেব। তো এই মেয়েটির নাম হলো কাবেরী। তো ছেলের পক্ষ থেকে এসেছে। তো মালির এমন রাগ দেখে কাবেরী আর কিছু বলতে পারে না। ফটো তোলার সময় রাজ্জাম মালিকে ফটো তুলতে ডাকে। আর এদিকে কাবেরী এটা দেখে। মালিকে আসতে দেখে কাবেরীর ওই খাবারের সময়ের কথা মনে পড়ে যায়। আর এদেরকে বাই বলে ওখান থেকে চলে যায়। মালি তার কাজের জন্য কলেজে এসেছে। এখানে এসেই ওই কাবেরীকে দেখতে পেয়ে যায়। কাছে এসে জিজ্ঞাসা করে, আপনি কি এখনো আমায় ভয় পাচ্ছেন? ওই দিন যে বিয়ের দিন যেটা হয়েছিল সেটা ভেবে? তখন কাবেরী বলে, আসলে সেটা নয়, আমি যা পড়েছিলাম সব এক এক করে ভুলে যেতে থাকছি। কাছ থেকে তার বন্ধু বলে, এ আজ যে পরীক্ষা সেটা ভুলে গিয়ে পুরো মাথা ধুয়ে নিয়েছে। মালি বলে, তো কি হয়েছে? কাবেরী বলে, তো কি হয়েছে মানে? আমার মাথা ধোয়ার কারণে আমি যা পড়েছিলাম সব এক এক করে ভুলে যেতে থাকছি। সেই সময় মালি তাদের গ্রামের এক ছেলেকে কলেজে দেখতে পেয়ে যায়। আর তার নাম ধরে ডেকে বলে, রাঘব এদিকে শোন। তো রাঘব কাছে এসে বলে, কি হয়েছে ভাই? তো মালি বলে, এখানে সবাই পরীক্ষার জন্য টেনশন করছে, আর তুই তো বেশ ভালো মুডে পরীক্ষা দিতে যাচ্ছিস। রাঘব ছেলেটি বলে, যে মন দিয়ে পড়ে তার পরীক্ষার জন্য কোনো টেনশন হয় না। মালি বলে, ও আচ্ছা এই ব্যাপার। এই বলে রাঘবের কলারের নিচ থেকে তার মন দিয়ে পড়ার লঙ্কা বটকা বের করে। কাবেরী এদের এসব ট্যালেন্ট দেখে হাঁ করে দেখতে থাকে। মালি বলে, যা করেছিস করেছিস, এই মেয়েটিকেও কয়েকটি লঙ্কা ফটকা দিয়ে দে, বেচারি পরীক্ষার জন্য অনেক টেনশন করছে। কাবেরী বলে, না থাক, আমার এরকম হেল্প লাগবে না, আমি যতটুকু পড়েছি যতটুকু জানি আমি ততটুকু লিখতে পারবো। এই বলে যে যার দিকে চলে যায়। রাত্রিবেলা এলে রাঘব মালির কাছে এসে কেঁদে কেঁদে বলছে, জানো ভাই, ওই যে মেয়েটিকে আমার নোট করা দেখিয়েছিলে না? মালি বলে, তো কি হয়েছে? রাঘব বলে, ও না আমার টুকলির ব্যাপারে সব স্যারকে গিয়ে বলে দিয়েছে, এখন স্যার মনে হয় আমাকে কলেজ থেকে বের করে দেবে। মালি বলে, মেয়েটি এত বড় সাহস, ওর ভালো করতে গিয়েছিলাম আর ও কেনা এমনটা করলো, কাল কলেজে গিয়ে কি করি দেখ। এরপর দিন কলেজে এলে আমরা দেখতে পাই মালি এখানে এসে দাঁড়িয়ে আছে আর ও পাশে বেঞ্চে কাবেরী বসে আছে। মুখ থেকে ছাইপাশটাকে ফেলে সামনে এগোবে, তার বন্ধু আটকায় আর বলে, ভাই মেয়েটিকে দেখে মনে হয় অনেক ভদ্র বাড়ির মেয়ে,
তুমি কিছু বলতে যেও না আবার রাঘবের কথায়। মালি বলে, আরে সামনে থেকে সর, আমার খিদে পেয়েছে, আমি খেতে যাব। মালি খেতে বসেছে, তার টিফিনটাকে খুলে দেখে তার মা শুধু তাকে শাকসবজি রান্না করে দিয়েছে। এসব দেখে তার টিফিনটাকে রাস্তায় ফেলে দেয়। পাশ থেকে এটা কাবেরী দেখতে পায়। কাবেরী তার টিফিনটাকে নিয়ে এসে মালিকে দিয়ে বলছে, এই নাও, তোমার টিফিন তো পড়ে গেল, আমার টিফিন থেকে খাও। তো মালি বলে, এতে কি খাবার আছে? কাবেরী বলে, এতে চিকেন আছে। এরপর আর কি, চিকেন পেয়েছে তো সালটা দিতে থাকে। তো মালিক খেতে খেতে বলছে, এই খাবারগুলো ভুল করে রাস্তায় পড়েনি, আমি ফেলে দিয়েছি। আমার মা তো আমায় গরু ছাগল মনে করে, সব সময় ঘাস পাতা রান্না করে দেয়। আজকে বাড়িতে গিয়ে মাকেও দেখে নেব, এইসব রান্না করা বার করছি। এমন করে তার মাকে বকতে থাকে। তখনই কাবেরী এসব শুনে বলে, কোনো মা কি তার সন্তানের খারাপ চাইতে পারে? তোমার ভালো চায় বলে, তোমার শরীর যাতে ভালো থাকে তার জন্যই তো তোমাকে এইসব রান্নাগুলো করে দেয়। মালি কিন্তু এই মেয়েটি কোথায় থাকে, নাম কি, এসব কিছুই জানতো না। শুধু ওই যে প্রথমবার বিয়েতে দেখা হয়েছিল আর দ্বিতীয়বার কলেজে, এর আগে যা কথাবার্তা হয়েছে তা আপনারা তো দেখেছেন আর শুনেছেন। মালি মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটি তার মাকে কত সুন্দর করে বুঝতে পেরেছে, যা কিনা এ পর্যন্ত কেউ তার মাকে বুঝতেই চায়নি। আর তার মা যেমন কথা বলে ঠিক তেমনই এই কাবেরীর মুখ থেকে শুনে মালির অনেক ভালো লাগে। কাবেরীর কথাগুলো মালির উপর এতটা এফেক্ট করে, বাড়িতে এসে রাত্রিবেলা তার মাকে বলে, মা, দুপুরে যে খাবারগুলো করেছিলে ওগুলোই দাও, এখন তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। খেতে বসেছে। এরপর তার মাকে বলছে, মা, তুমি আমার জন্য অনেক ভাবো না? তুমি যেমন আমার জন্য অনেক চিন্তা করো, আজ থেকে আমিও তোমার অনেক খেয়াল রাখবো, তোমার কোনো কষ্ট হতে দেব না। এর পরের দিন রাজিয়ামের বাড়িতে এসে রাজিয়ামের স্বামীকে জিজ্ঞাসা করে যে বিয়েতে যে ঘাগরা চলি পরে একটা মেয়ে এসেছিল, ওই মেয়েটি কে, কোথায় থাকে, কি নাম, তুমি কিছু জানো? রাজিয়ামের স্বামী বলে, তুমি কি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো? মালি বলে, ভালোবাসবো তো পরে, আগে ওই মেয়েটিকে বিয়ে করব। তো মালির মুখ থেকে এমন বর্ণনা পেয়ে রাজিয়ামের স্বামী বলে, তুমি মনে হয় কাবেরীর কথা বলছো, তাহলে তুমি ওই মেয়েকে ভুলে যাও, ওই মেয়েকে কোনোদিন আর তুমি পড়াতেই পারবে না। কারণ কাবেরীর মা কলকাতায় জন্ম হয়েছিল, তার মার স্মৃতি ধরে রাখতে কাবেরী এখানে তার পড়া কমপ্লিট করে ওখানকার কোনো এক ছেলেকে বিয়ে করে পার্মানেন্টলি কলকাতায় চলে যাবে। এসব শুনে মালির মন তো ভেঙে যেতে থাকে। কিন্তু মালি আর দেরি না করে কাবেরী যেখানে কাজ করে সেখানে চলে আসে। কাবেরীকে ডেকে বলে, আমি যা বলছি আমাকে বলতে দাও, তুমি আমাকে বাধা দেবে না, না হলে আমি সব কিছু গুলিয়ে ফেলবো। তো কাবেরী চুপ করে থাকে। মালি বলে, আমি সব রকমের নেশা করি, কয়েকবার ওই মেয়েদের কাছেও গেছি। কাবেরী বলে, এসব কথা তুমি আমাকে বলছো কেন? মালি বলে, আমাদের বিয়ের পরে এই ব্যাপারে নিয়ে অন্য কেউ তোমাকে বলার আগে আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, যাতে তুমি আমাকে ভুল না বুঝতে পারো। এগুলো কি বলছে কাবেরী তো কিছুই বুঝতে পারছে না, সব যেন কাবেরীর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো মালি আবারও বলে, আমার মা আমাকে এই সব বাজে কাজগুলো ছেড়ে দিতে বলেছিল, কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারিনি। কিন্তু তুমি যদি আমাকে একবার বলো, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দেব। কাবেরীর বন্ধু এসে জিজ্ঞাসা করে, কি বললো ছেলেটি? কাবেরী বলে, ও আমাকে বিয়ে করতে চায়। তখন তার বন্ধু বলে, ও এমন কথা বললো? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কয়েকদিন পর তো তোর পড়া কমপ্লিট হয়ে যাবে, এরপর তো তুই এখান থেকে পার্মানেন্টলি কলকাতায় চলে যাবি। ততদিন এই ছেলেটিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে তুই এই ছেলেটিকে ভালোবাসিস না, বিয়ে করবি না। যদি জানতে পারে, এই ছেলেটি অনেক সমস্যা তৈরি করতে পারে। এরপর মালি সেলুনে এসে তার দাড়ি গোপ কেটে একদম হিরো হয়ে যায়, হাত ধুয়ে নেমে পড়ে কাবেরীকে পটাতে। কিন্তু কাবেরী মালিকে সব সময় এড়িয়ে চলতো। এইগুলো যেন কাবেরীর কিছুতেই ভালো লাগছিল না। কিন্তু মালি প্রায় অনেক দিন যাবৎ কাবেরীর পিছন আর ছাড়ে না। রাস্তায়, কলেজে, চারপাশে কাবেরীর হ্যাঁর অপেক্ষায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ক্ষমা করবেন, এই মুভিটি আমি পুরাই এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। এই মুভিটি নতুন বলে তাই এই মুভিটি ব্লগ হয়ে যাওয়ার কারণে আমি হাফ আপলোড করেছি। প্রথমে আপনারা আমাকে কম বকেন, আমি প্রথম থেকে ভেবেছিলাম যে এই মুভিটি পুরোটাই আপলোড করব, কিন্তু তার হয়ে ওঠেনি। এই চ্যানেলে আমি দ্বিতীয় পার্টটাও শীঘ্রই আপলোড করব। তো চ্যানেলটি নতুন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। তো আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন এক্সপ্লেনে। তত